রিজার্ভ চুরির ঘটনায় সন্দেহের তালিকায় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা, শনাক্ত 20 বিদেশিও। ব্রিফিংয়ে সিআইডি। ফিলিপাইন এবং তার আশেপাশের অনেকগুলো দেশের 20 জন সদস্যকে আমরা বিদেশিকে আমরা শনাক্ত করেছি। বাংলাদেশের ভেতরে যারা আছে এই সন্দেহের বিষয়টা একটু বড়ই। ফিলিপিন্সের ব্যাংকিং পদ্ধতির দুর্বলতার কারণেই চুরি যাওয়া অর্থ দ্রুত পাচার হয়েছে বাইরে। I say positively anything about Filram money until I see that it is coming in. দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জয়কে হত্যা ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। শফিক রেহমান, মাহমুদুর রহমান জড়িত বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে থাকলেও ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। বর্ষার আগেই দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বছরের প্রথম 3 মাসে আক্রান্ত 35। সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। এবং প্রকৃত জ্ঞান অর্জন নয়, কেবল চাকরির জন্য অসুস্থ প্রতিযোগিতায় সামিল শিক্ষার্থীরা, বাড়ছে আত্মকেন্দ্রিকতা। মূল্যবোধের দিকে নজর দেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র হয়েছিল যুক্তরাষ্ট্রে। সে দেশের আদালতে এটি প্রমাণিত হয়েছে। এই ষড়যন্ত্রের সাথে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আমেরিকার একটা গোয়েন্দা সংস্থার এই ধরনের কর্মকর্তাকে অর্থ দিয়ে কিনে ফেলে দিয়েছে তারা। কেন? সেখানে ষড়যন্ত্র করেছে কার বিরুদ্ধে? জয় তাকে অপহরণ করবে, তাকে হত্যা করবে, সেই ষড়যন্ত্রে লিপ্ত তারা। এটাও কিন্তু ধরা পড়েছে আমেরিকায়। তারাই এটা ধরেছে, তারাই বিচার করেছে। তাদেরই তদন্তে বেরিয়ে এসেছে যে সেখানে তাদের অফিসার এবং সেই অফিসারকে ঘুষ প্রদান করেছে কে? সে বিএনপিরই নেতা। আর তাদেরই বয়ান কোর্টে তারা যে কথা বলেছে সেখানেই কিন্তু বেরিয়ে এসেছে এই শফিক রহমান, মাহমুদুর রহমান সহ তাদের নাম। এগুলো কিন্তু আমাদের করে না, এটা আমেরিকার কোর্টে এটা প্রমাণিত। এখন যারা এত বড় ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের গ্রেপ্তার হলে যাদের মনে এত ব্যথা জাগে বা যারা এটাকে নিন্দা করে অথচ ষড়যন্ত্র যে করলো তার জন্য নিন্দা করে না, এটা কোন ধরনের সাংবাদিকতা আর কোন ধরনের স্বাধীনতা? এদিকে প্রধানমন্ত্রীর পুত্র ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হয়। রিমান্ড আবেদনের শুনানি আগামী 25শে এপ্রিল ধার্য করেছেন আদালত। মামলাটিতে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। একই মামলায় 5 দিনের রিমান্ডে রয়েছেন লেখক ও সাংবাদিক শফিক রেহমান। এদিকে বিরোধী মত দমনের অপকৌশল হিসেবেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই সরকার নিজের ইচ্ছা মাফিক আচরণ করছে। জনগণের কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। জনগণকে আপনারা ত্যায্য করেছেন বলেই আজকে আপনারা শফিক রেহমানের মতো মানুষের বিরুদ্ধে যাচ্ছে তাই ভাবে কথা বলছেন। গ্রেফতার তো করেছেন, তার মতো বয়োবৃদ্ধ মানুষকে রিমান্ডে পর্যন্ত দিয়েছেন। এদেশে রাষ্ট্র বলে কিছু নেই, রাষ্ট্র আজ বিপন্ন হয়ে গেছে। এটা একটি বার্তা, খবরদার আর কেউ কোনো কথা বলতে পারবেন না। আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত 20 বিদেশিকে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সন্দেহের তালিকায় আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন কর্মকর্তাও। তদন্তে উঠে এসেছে নিরাপত্তায় গাফিলতির বিষয়টিও। এদিকে এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া রিজার্ভ চুরির মতো ঘটনা কঠিন বলে মনে করেন ব্যাংকিং খাতের বিশিষ্টজনেরা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় শুরু থেকেই তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তথ্য দিতে না পারলেও সোমবার ফিলিপিন্স ও শ্রীলঙ্কায় তদন্ত দলের সফর সম্পর্কে ব্রিফিংয়ে প্রকাশ করা হলো 20 জন বিদেশি জড়িত থাকার বিষয়টি। সিআইডি টিম মিটিং করেছেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন এবং আমাদের যে তথ্যগুলো তাদের সাথে শেয়ার করেছেন। আমরা মোটামুটিভাবে ফিলিপাইন এবং তার আশেপাশের অনেকগুলো দেশের অন্তত 20 জন সদস্যকে আমরা বিদেশিকে আমরা শনাক্ত করেছি, যা ডিরেক্টলি ইনডিরেক্টলি এখানে ইনভলভ। অর্থ চুরির সময় রিজার্ভের নিরাপত্তায় যে চরম গাফিলতি দেখা গেছে তা অবহেলামূলক নাকি অপরাধমূলক তাও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে ব্রিফিংয়ে বলা হয়, এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের নিরাপত্তায় নিয়োজিত অনেকেই তাদের সন্দেহের তালিকায় রয়েছেন। এদিকে ব্যাংকের ভেতরের লোকজনের যোগসাজশ ছাড়া এমন ঘটনা ঘটানো সহজ নয় বলে অভিমত অর্থনীতি বিশ্লেষকেরও। বাংলাদেশের ভেতরে যারা আছে এখানে আমাদের বিষয়টা হচ্ছে কি, সন্দেহের বিষয়টা একটু বড়ই। আমরা এটাকে যেটা বলেছি আমরা ছোট করে এনেছি আমরা বলেছি, কিন্তু একটু এখানে আমাদের সময় লাগবে কাজটা বলতে, কারণ লিঙ্কটা না পাওয়া পর্যন্ত পার্থক্যটা বোঝা যাচ্ছে না। যেটা বললাম, একটা হচ্ছে নেগলিজেন্স আর একটা হচ্ছে ক্রিমিনাল ইন্টেনশন, দুটো এটা এখন বলা যাবে না। এটা একটা সঠিক ফাইন্ডিংস, কারণ এটা আমরা আগেও বলছিলাম যারা এটা নিয়ে অবলোকন করতেছিলাম, বিদেশিরা থাকবে ঠিকই, দেশের ভিতরের থেকেও কিছু লোক এটাতে সহযোগিতা করছে। আর গাফলতির কথা যেটা বলা হয়েছে বাংলাদেশ যে দেশের ভিতরে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে, এটা তো অত্যন্ত পরিষ্কার। একই সঙ্গে প্রচলিত আইনেই দেশি বিদেশি অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব বলেও মনে করেন তারা। দেশের ভিতরের থেকেও। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। আর গাফলতির কথা, ফিলিপিন্সের ব্যাংকিং পদ্ধতির দুর্বলতার কারণেই বাংলাদেশের রিজার্ভ পাচার হওয়া অর্থ দেশটির ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় এমন বিপুল অঙ্কের বিদেশি মুদ্রা ব্যক্তিগত হিসাব থেকে ছাড় দেওয়া হতো না বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি। ফিলিপিন্সের সংবাদ মাধ্যম ABS-CBN-কে দেয়া সাক্ষাৎকারে কথা জানান জন গোমেজ। গেল 4 ফেব্রুয়ারি সাইবার হ্যাকিং এর মাধ্যমে রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের রিজার্ভের $10,10,00,000 পাচার হয় ফিলিপিন্স ও শ্রীলঙ্কায়। 17 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় পাচার হওয়া $2 কোটি বাংলাদেশ ফেরত পেলেও ফিলিপিন্সের $8,10,00,000 বেশিরভাগই জালিয়াত চক্র ও ক্যাসিনোর মাধ্যমে চলে যায় ব্যাংকিং চ্যানেলের বাইরে। এরপর রিজার্ভ পাচারের ঘটনা তদন্তে দেশটির দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির প্রথম শুনানি শুরু হয় 15 মার্চ। 12 এপ্রিল অনুষ্ঠিত হওয়া 5ম দফা শুনানিতে উঠে আসে এ ঘটনায় জড়িত বেশ কয়েকজন সন্দেহভাজনের নাম। এর মধ্যে রয়েছে জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া দে গুইতো, অ্যাঞ্জেলো তোরেস, আরসিবিসির আঞ্চলিক বিপণন কর্মকর্তা বিগিত্তো কাপেনা ও নির্বাহী সহসভাপতি রাহুল তান, আরসিবিসির চেয়ারম্যান লরেঞ্জো তান, চীনা ব্যবসায়ী কিমং, ওয়েকেং জু, উইলিয়াম গো এবং ক্যাসিনো অপারেটর দিং এবং গাও। এছাড়াও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা ও তার স্বামী মাইকেল কনকন বাতিস্তার জড়িত থাকার কথাও উঠে আসে শুনানিতে। ইতোমধ্যে চীনা ব্যবসায়ী কিমং এন্টি মানি লন্ডারিং কাউন্সিলকে জমা দিয়েছেন $55 লাখ। তার দুটি ক্যাসিনো থেকে আরো প্রায় $98 লাখ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়াও ফিলডামের কাছে রিজার্ভের আরো $1,70 লাখ রয়েছে বলেও জানা গেছে। রিজার্ভের অর্থ উদ্ধারে ফিলিপিন্স সরকার ও ব্লু রিবন কমিটির সহযোগিতায় বাংলাদেশের সরকার ও বাংলাদেশ ব্যাংক বেশ সন্তুষ্ট। তবে ফিলরিমের কাছে থাকা অর্থ আছে কিনা কিংবা এটি বাংলাদেশে ফেরত পাবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত নই। তবে বাংলাদেশ থেকে এত সহজে অর্থ পাচার বা ব্যাংকিং চ্যানেলের বাইরে নিয়ে যাওয়া সহজ নয়। অর্থ পাচারের মতো ঘটনা ঠেকাতে ফিলিপিন্সের ব্যাংকিং আইন আরো শক্তিশালী হওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ ইজ নট আ ভেরি রিচ কান্ট্রি। অবশ্য আরসিবিসি দোষী প্রমাণিত হলে বাংলাদেশের রিজার্ভের পাচার হওয়া অর্থের একটি নির্দিষ্ট অংশ $5 কোটি ফেরত দেওয়ার জন্য বোর্ড সদস্যদের অনুরোধ জানাবেন বলে আশ্বাস দেন ব্যাংকটির প্রেসিডেন্ট লরেঞ্জো তান। এজি মাহমুদ, সময় সংবাদ। অদূর ভবিষ্যতেই বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাংকের এক সমীক্ষা বলছে 7 থেকে 8 মাত্রার একটি ঝাঁকুনিতে কেবল রাজধানীতেই কয়েক লাখ হতাহত সহ বিপুল আর্থিক ক্ষতি হতে পারে। এই অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হলেও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কারণে ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও পার্শ্ববর্তী দেশের ভূমিকম্পের ঝাঁকুনিতে প্রায়ই কাঁপছে বাংলাদেশ। কিন্তু এই মৃদু কাঁপুনি যে একসময় শক্তিশালী হয়ে সর্বনাশ ডেকে আনবে না তার কি নিশ্চয়তা?
বিশেষজ্ঞরা বলছেন প্রকৃতির নির্মম খেয়ালে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রতি 200 থেকে 250 বছর পর পর একটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয় 1762 এবং 1897 সালে। সেই হিসেবে সামনের দিনগুলোতে আবারও বড় ধরনের ঝাঁকুনির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হিন্দুকুশ থেকে শুরু করে আমাদের মেঘালয় শেষ পর্যন্ত আসাম পর্যন্ত একটা 2500 কিলোমিটার একটা বলয় রেখা আছে যেখানে ভূমিকম্প হওয়ার একটা জায়গা। ওইখানে ঠিক বাংলাদেশের ঠিক উপরে ভুটান এবং বাংলাদেশের ঠিক প্যারাল এই জায়গাতে প্রায় গত 500 বছর কোনো আর্থকুয়েক হয়নি। তো এখানেও 8 ম্যাগনিটিউডের বেশি আর্থকুয়েক হওয়ার সম্ভাবনা আছে। 2014 সালে প্রকাশিত বিশ্বব্যাংকের এক সমীক্ষা বলছে 7 মাত্রার একটি ভূমিকম্পে কেবল ঢাকাতেই ধসে পড়তে পারে মোট দালানকোটার প্রায় 25%, আর এতে হতাহত হতে পারে 2 লাখেরও বেশি অধিবাসী। এছাড়া আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে 600 কোটি টাকারও বেশি। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেও বাস্তবে তার মিল খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। সরকারের মধ্যে থেকে যে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ হবে সেই কাজের দিকে কিন্তু খুব দিক নির্দেশনা দেখছি না। গত বছর যখন 25 এপ্রিল আর্থকুয়েকটা হলো নেপালে, তারপর কিন্তু সরকারের কিছু কর্তা ব্যক্তি বলেছিলেন যে ঢাকা শহরের প্রত্যেক ভবনকে চিহ্নিত করার চেষ্টা করবেন যে সেটা ঝুঁকিপূর্ণ নাকি ঝুঁকিপূর্ণ নয়, কিন্তু ওই উদ্যোগটা কিন্তু এখন আমি নিতে দেখলাম না। টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি যেটা আছে, যেটা সরকার বিভিন্ন সময় ফর্ম করেছেন, সেটার নিয়ম হচ্ছে প্রতি বছর অন্তত 2 বার বা 3 বার বসা। গত 3 বছর একবারও বসা হয়নি। এসব সমস্যা দূর করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। রাজুকে ভবন ভূমিকম্প সহনীয়ভাবে তৈরি করছে কিনা সেটা নজরদারি বাড়াতে হবে। কোন বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ কোনটা ঝুঁকিপূর্ণ না, এই কাজটা অবশ্যই শুরু করা উচিত। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আমাদের যারা উদ্ধার করবে, অর্থাৎ আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট বা লোকাল কমিউনিটি, তাদের ক্যাপাসিটি বাড়ানোর কাজটা করা উচিত। একটা দুর্যোগ হয়ে যাওয়ার পরে ঘুরে দাঁড়ানোর বিষয়ে কিন্তু আমাদের এখন শহরাঞ্চলে গবেষণা করার স্কোপ আছে, আমাদের গ্রামাঞ্চলে গবেষণা করার স্কোপ আছে। এছাড়া ভূমিকম্প ভীতির কারণে প্রাণহানি কমাতে জনসচেতনতা সৃষ্টির প্রতিও গুরুত্ব দিয়েছেন তারা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 2010 সাল থেকে গত 6 বছরে বিশ্বে ছোট বড় প্রায় 20টি ভূমিকম্প আঘাত এনেছে। এর মধ্যে 5টি ভূমিকম্প কেড়ে নিয়েছে প্রায় 35,000 প্রাণ আর ধ্বংসস্তূপে পরিণত করেছে বেশ কয়েকটি শহর। বড় কোনো ক্ষতি না হলেও ভূমিকম্প ঝুঁকিতে থাকা বাংলাদেশও কেঁপে উঠেছে কয়েকবার। কোনো রকম পূর্বাভাস পাওয়া যায় না বলেই থাকে না প্রস্তুতিও, আর তাই প্রকৃতির এই খেয়ালের কাছে বিজ্ঞানও যেন অসহায়। গেল বছর নেপালের ভূমিকম্পের সময় বেশ কয়েক দফা কেঁপেছে বাংলাদেশ। এছাড়া চলতি বছর অন্তত 3 বার মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। বিশ্বে গেল কয়েক বছরে ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে বেশ কয়েকটি দেশ। 2010 সালের 12 জানুয়ারি হাইতিতে 7 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় 2,500 থেকে 3,000 মানুষ। তুরস্কের পূর্বাঞ্চলে 7.2 মাত্রার ভূমিকম্পে 6 শতাধিক মানুষ নিহত হয়। আর 2011 সালের 9 মাত্রার ভূমিকম্প ও তার কারণে সৃষ্ট সুনামিতে প্রায় 19,000 মানুষ প্রাণ হারায়। 12 সালে 11ই আগস্ট ইরানে ভূমিকম্পে নিহত হয় 306 জন। আর পুরো নেপালকে যেন ধ্বংসস্তূপে পরিণত করে 7.8 মাত্রার ভূমিকম্পে 9,000 মানুষ প্রাণ হারায় 2015-তে। সবশেষ চলতি সপ্তাহে ইকুয়েডর ও জাপানে 2 দফা ভূমিকম্পে প্রায় 350 মানুষ মারা যায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বান্দরবানের থানচি থেকে অপহরণের 2 দিন পর 3 ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক 3। টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার কথা বিবেচনায় রেখে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন 2016 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই আইনের মাধ্যমে মাটি ও পানির আধুনিক ব্যবস্থা নিশ্চিত করা, শস্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি কৃষির যুগোপযোগী উন্নয়ন সম্ভব হবে। এ সময় গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত 4th ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ ও মার্চে মালয়েশিয়ায় 33তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। চট্টগ্রামে যৌথভাবে একটি এলপি গ্যাস প্ল্যান্ট স্থাপনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে সমঝোতা স্মারকে সই করেছে ইন্ডিয়ান অয়েল লিমিটেড। দুপুরে রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে 2 দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন।
চুক্তি সইয়ের আগে দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠক হয়। বৈঠকে এলপি গ্যাস প্লান্ট স্থাপন ছাড়াও ভারতের শিলিগুড়ির নুমালীগড়ে অবস্থিত IOL এর শোধনাগার থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের ডিজেল আমদানি করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। চুক্তি মোতাবেক কাজ হলে দেশে এলপি গ্যাসের সংকট অনেকাংশেই কমে যাবে বলেও মনে করেন তিনি। এছাড়া ভারতের ত্রিপুরায় অবস্থিত গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস আমদানির জন্য বাংলাদেশের প্রস্তাব রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ভারতের পক্ষ থেকে বাংলাদেশে এলপিজি টার্মিনাল করার প্রস্তাব এসেছে। সেই প্রস্তাব অনুযায়ী এলপিজি প্ল্যান্ট এখানে তৈরি হবে, টার্মিনাল তৈরি হবে এবং পাইপলাইনের মাধ্যমে সেই এলপিজি ভারতের পূর্বাংশে সাপ্লাই দেওয়ার জন্য আমরা একটা উদ্যোগ তারা আগামী দিনে চাচ্ছেন আমাদের সহযোগিতায়। নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে তেল নিব সেই দেশ থেকে। ভারত যে ডিপসি এলএনজি টার্মিনাল করছেন সেখান থেকে এলএনজি গ্যাস আমাদের খুলনা পর্যন্ত যে আমরা পাইপলাইন করেছি তার সংযোগের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং সেই সংযোগ হলে পরে আমাদের খুলনা এলাকায় বিশেষ করে শিল্প এলাকাতে আমরা গ্যাস সাপ্লাই নিরবিচ্ছিন্ন দিতে পারবো। আইপিএল এর খবর। আইপিএল এর দ্বাদশ ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। টানা 2 ম্যাচ হারের তিক্ত অভিজ্ঞতা ভুলতে ইনজুরি সমস্যায় ভোগা মুম্বাইয়ের বিপক্ষে রাতে মাঠে নামবে সানরাইজার্সরা। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গত আসরে চ্যাম্পিয়নরা এবারে 3টি ম্যাচ খেলে মাত্র 1টি জয় নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছে ষষ্ঠ অবস্থানে। রাইজিং পুনের কাছে হেরে এবারের আসর শুরু করে রোহিত শর্মার দল। তবে পরের ম্যাচেই সাকিবের কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ঘুরে দাঁড়ায় মুম্বাই। তবে তৃতীয় ম্যাচে গুজরাটের কাছে হেরে যায় রিকি পন্টিং এর শিষ্যরা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন লাসিথ মালিঙ্গা। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে কিউই পেসার টিম সাউদিকে। অন্যদিকে এবারের আসরে 2টি ম্যাচ খেলে এখনো জয়ের মুখ না দেখা সানরাইজার্সের অবস্থান টেবিলে সবার শেষে। বেঙ্গালুরু এবং কলকাতার কাছে হারের পর জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে ধাওয়ান মুস্তাফিজরা। ব্যাট হাতে ওয়ার্নার মর্গান এবং বল হাতে কাটার মাস্টার মুস্তাফিজের দিকেই তাকিয়ে থাকবে টম মুডির দল। এখন সাজিদরাও দেখায় মাশরাফির মতো হার না মানা হাঁটুর জোর। ক্রিকেট মাঠে আত্মবিশ্বাসে এখন তুমিও জ্বলে ওঠো নতুন করে, কারণ নতুন রবি সংযোগে থাকছে মাত্র 9 টাকায় 1 GB ইন্টারনেট। আরও আছে 112 টাকা সমমূল্যের ইউনিলিভার পণ্য ও একটি 29 টাকা স্ক্র্যাচ কার্ড। নতুন সংযোগ কিনতে সাথে নিয়ে আসুন জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। রবি। শিক্ষার লক্ষ্য আলোকিত মানুষ গড়ে তোলা, কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা জ্ঞানভিত্তিক না হয়ে অর্থ উপার্জনের অন্যতম হাতিয়ার হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এতে শিক্ষার্থীরা দেশের সার্বিক উন্নয়নে অংশ না নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে সমাজে বেড়ে উঠছে। তাই শিক্ষায় বিনিয়োগ বাড়ানো সহ মূল্যবোধের বিষয়গুলো তুলে ধরার আহ্বান শিক্ষাবিদদের। শরীফুল ইসলামের রিপোর্ট। শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা। কিন্তু সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনের চেয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে প্রকৌশলী, চিকিৎসক ও ব্যাংকার হওয়ার প্রবণতা বাড়ছে। সন্তানের নিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে এতে উৎসাহ যোগাচ্ছেন অভিভাবকরাই। সাফল্য ব্যাংকার, বাবা মার ইচ্ছা, নিজের ইচ্ছা। ছোট থাকতেই প্যারেন্টসের খুব আশা যে আমি যেন ডক্টর হই, ডক্টর হয়ে মানুষের সেবা করি। এক সময় শিক্ষাবিদরা ছিলেন আমাদের আইকন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন এক সময়কার আইকন, যারা আসলে মানুষের জন্য নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। একটা বাচ্চাকে ছোটবেলা থেকে অহেতুক অনেক বেশি প্রতিযোগিতার মুখোমুখি ঠেলে দেওয়া হচ্ছে, যার কারণে তার মানবিক গুণাবলী সেভাবে বিকশিত হওয়ার আগেই সে প্রতিযোগিতার মুখোমুখি হয়ে সে আসলে জিততে চায়। দুর্নীতি, অপরাধ কিংবা অনৈতিক পথেও জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীদের কেউ কেউ। এজন্য নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দেশে বাজেটে কম গুরুত্ব পাচ্ছে শিক্ষাখাত। ব্যানবেজের তথ্য মতে দক্ষিণ এশিয়ার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ নেপালের 22.1%, আফগানিস্তান 18.4% আর বাংলাদেশে মাত্র 13.8%। শিক্ষায় বিনিয়োগ বাড়লে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নমুখী হবে বলে মনে করেন
শিক্ষাবিদরা। 90% ছেলে মেয়ের মাথায় শুধু একটাই থাকে বিসিএস পরীক্ষা দিতে হবে। এখন একেবারে স্বার্থপরের মতো চাকরি পেয়ে আমার ভবিষ্যৎ গড়ব এবং সেখানে চাকরি পেয়ে আমি ঘুষ খাবো কি না খাবো এই সুনীতিটাও সেখানে এই নীতির প্রশ্নটাও বিবেচ্য নয়। শুধু শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক নয়, আমাদের পুরো জাতীয় চরিত্রের মধ্যে যে দূষণগুলো হয়েছে সেগুলো দূর করার দিকে দৃষ্টি দিতে হবে। ব্যানভেজের তথ্য মতে 2014-15 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 29,231 কোটি টাকা, আর 2015-16 অর্থ বছরে কমে দাঁড়ায় 17,103 কোটি টাকা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুম শুরুর আগেই এবছর সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। বছরের প্রথম 3 মাসে আক্রান্ত হয়েছেন 35 জন। এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। রোগতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর গবেষণায় উঠে এসেছে, সারা বছর থেমে থেমে বৃষ্টিপাত, ঘনবসতি ও অপরিকল্পিত নগরায়নের ফলে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের মাত্রা বেড়েছে। তবে সচেতন থাকলে ডেঙ্গু রোগ থেকে অনেকাংশে রেহাই পাওয়া সম্ভব বলে জানান চিকিৎসকরা। ফখরুল শাহিনের রিপোর্ট। পরিসংখ্যানে দেখা যায় 2006 সাল থেকে গত 10 বছরে মোট 11,817 জন ডেঙ্গু রোগীর মধ্যে শুধু 2015 সালেই শনাক্ত হয় রেকর্ড পরিমাণ 3,162 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল মাত্র 2 জন, আর এবছর প্রথম 3 মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা গত বছরের তুলনায় আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে, সুতরাং এডিস মশার প্রজনন বাড়বে, আর এডিস মশা যেহেতু ডেঙ্গুর প্রমাণিত বাহক, সুতরাং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবও বাড়ার সম্ভাবনা রয়েছে। সময়ে সময়ে ফুলের টবের পানি পরিবর্তন করতে হবে, ফ্রিজের তলে জমে থাকা পানি, এসির পাত্রে জমে থাকা পানি ফেলে দিতে হবে, এমনকি বোতলে যদি পানি জমে থাকে সেখানেও এডিস মশার যে লার্ভা আছে সেটির বংশবিস্তার ঘটে। IEDCR বলছে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করছেন তারা। ঢাকা শহরে প্রায় 30টা হসপিটালে আমরা গভর্নমেন্ট প্রাইভেট মিলে আমরা একেবারে ওয়েব রিপোর্টিং এর ব্যবস্থা করা হয়েছে। সাপ্তাহিকভাবে ওনারা যাতে কনফার্ম কেসগুলিকে রিপোর্ট করতে পারেন। আগে যেটা করা হতো টেলিফোনের মাধ্যমে নেওয়া হতো, এখন এটাকে আরো স্বয়ংক্রিয় করা হয়েছে যাতে এটা রেগুলার বেসিসে আসে। গবেষকরা বলছেন ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে গৃহস্থালির বিভিন্ন পাত্র ছাড়াও পরিত্যক্ত টায়ার, রাস্তার পাশের খানাখন্দক, নির্মাণাধীন ভবনের আশেপাশে ফুল গাছের টব ও প্লাস্টিকের বোতলে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমের জলাবদ্ধতা নিরসনে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় কাজ চলছে উল্লেখ করে উত্তরের মেয়র আনিসুল হক বলেছেন, সাময়িক ভোগান্তি হলেও এবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেক কম হবে। সকালে তেজগাঁও 7 রাস্তা এলাকায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিভিন্ন রাস্তায় খোঁড়াখড়ির জন্য নগরবাসীর সাময়িক কষ্ট হচ্ছে। এর জন্য দুঃখ প্রকাশ করে মে মাসের শেষ দিকে কাজ শেষ হওয়ার কথা জানান মেয়র। ঢাকা শহরে আপনারা দেখছেন অনেক রাস্তা কাটা হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, স্টর্ম পাইপের ড্রেন আমরা বসাচ্ছি যেন আগামী বৃষ্টি আসার আগে আমরা এই কাজগুলো করতে পারি। সেজন্য অনেকের কষ্ট হচ্ছে। আশা করি বৃষ্টির পানির যে জলাবদ্ধতা এটি কমবে। ক্যামেরার কাজ বসানো শুরু হয়ে গেছে, প্রায় 300-র মতো ক্যামেরা বসে গেছে, আর 2 মাসের মধ্যে প্রথম 600 ক্যামেরা বসে যাবে। সমস্ত এলাকা সিসিটিভির আন্ডারে চলে আসবে। সন্ধ্যার সময় আরো থাকছে। ইকুয়েডরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 272, দেশ জুড়ে জরুরি অবস্থা জারি। জাপানে আবারও ভূমিকম্পের আশঙ্কায় 2.5 লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ। RFL ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। বান্দরবানের থানচি এলাকায় অপহরণের 2 দিন পর 3 ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে থানচি আলীকদম সড়কের 28 কিলোমিটার এলাকার একটি ঝর্ণার পাশ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ আবু বক্কর ও আফসার আলীর লাশ উদ্ধার করা হয়। তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত শনিবার দুপুরে গরু কিনতে যাওয়ার সময় আলীকদম সড়ক থেকে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা। ময়না তদন্তের জন্য নিহতদের লাশ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হবে।
ইকুয়েডরের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 272 জনে। এছাড়াও আহত হয়েছেন আরও প্রায় 2,500 মানুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে প্রায় 10,000 সেনা এবং 3,500 পুলিশ সদস্য। ভবনের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস। দুর্গতদের সহায়তায় এরই মধ্যে প্রতিবেশী দেশগুলো থেকে আসতে শুরু করেছে ত্রাণ সহায়তা। এদিকে পরিস্থিতি মোকাবেলায় ইকুয়েডর জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া। একই সঙ্গে দুর্যোগ পরবর্তী সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে বলেও জানান তিনি। দফা শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে আবারও ভূমিকম্পের আশঙ্কায় প্রায় 2.5 লাখ মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় যেতে বলেছে কর্তৃপক্ষ। দফা ভূমিকম্পের পর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে জাপান। সোমবার সেখানে প্রায় 1,80,000 মানুষ তৃতীয় রাতের মতো আকাশের নিচে অস্থায়ী শিবিরে বসবাস করেছে। প্রায় 62,000 ঘরবাড়ি এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, আর কমপক্ষে 3 লাখ বাড়িতে এখনো কোনো পানি নেই। ভূমিকম্পের পর এখনো নিখোঁজ রয়েছে অন্তত 11 জন। সোমবার আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার পর হেলিকপ্টারে করে কুমামোতো এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়। জাপানের 6.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানার একদিনের মাথায় শুক্রবার রাতে আবারও কুমামোতো এলাকায় 7.3 মাত্রার ভূমিকম্পে 2,000-এরও বেশি মানুষ হতাহত হয়। এপ্রিল আসন্ন বাফুফের নির্বাচনকে সামনে রেখে আজ 58টি মনোনয়নপত্র জমা পড়েছে। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের প্যানেলের 22 জন সদস্য ফর্ম জমা দিয়েছেন। পাশাপাশি ফুটবল বাঁচাও আন্দোলনের ব্যানারে মঞ্জুর কাদেরের 21 সদস্যের প্যানেলও মনোনয়নপত্র জমা দিয়েছে। এদিন কাজী সালাউদ্দিনের প্যানেলের পাশাপাশি সিনিয়র সহসভাপতি পদের জন্য সালাম মুর্শেদি, বাঁচাও ফুটবল ব্যানারে সিনিয়র সহসভাপতি পদের জন্য মঞ্জুর কাদের, লোকমান হোসেন ভূঁইয়া ও শফিউল আরেফিন টুটুর মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেডারেশনের বর্তমান সহসভাপতি তাবিদ আউয়াল এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। আর সভাপতি পদের জন্য টঙ্গী ক্রীড়া চক্রের নুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী হেলালও মনোনয়নপত্র জমা দিয়েছেন। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জয়কে হত্যা ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে, শফিক রেহমান মাহমুদুর রহমান জড়িত বললেন প্রধানমন্ত্রী। রিজার্ভ চুরির ঘটনায় সন্দেহের তালিকায় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা, শনাক্ত 20 জন বিদেশিও, ব্রিফিংয়ে সিআইডি। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে থাকলেও ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এবং বর্ষার আগেই দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, বছরের প্রথম 3 মাসে আক্রান্ত 35, সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ। আর সঙ্গে থাকুন সময়।